আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। ঘড়িতে তখন রাত প্রায় ৩টে বাজবে। সিদ্দিকা বেশ চিন্তিত হয়ে হাজব্যান্ড রূপকের সঙ্গে বিছানায় শুয়ে আছে। হঠাৎই তার নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ যেন জোর করে দুহাত দিয়ে গলা টিপে রেখেছে। ও এমন চিন্তা করতে করতে উঠে বসে, কিন্তু দেখে ওখানে কেউ নেই। ভয় পেতে পেতে অল্প অ্যাস্তমার অ্যাটাক করে তাকে, এবং তখন সে ইনহেলার খুঁজতে থাকে। ইনহেলার খুঁজতে গিয়ে সাইড টেবিলে রাখা জলের জগটা হাতে লেগে নিচে পড়ে যায়। তাদের আওয়াজে রূপেশের ঘুম ভেঙে যায়। কি হলো? আবার অ্যাস্তমার অ্যাটাক? কিন্তু এখন তো ঠান্ডাও পড়েনি। সিদ্দিকা কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু গলা থেকে ওর কোনোভাবেই আওয়াজ বেরোচ্ছিল না। রূপেশ তাড়াতাড়ি করে ওকে ইনহেলার দেয়। ইনহেলার ইউজ করে করে ও অনেকটা নর্মাল হয় এবং বলে, রূপেশ, কেউ আমার গলাটা টিপে ধরেছিল, সেই জন্যই হাঁপানির টান উঠেছিল। পাগলের মতো কথা তুমি বলো না। এই ঘরে শুধু তুমি আর আমি রয়েছি, তোমার গলা কে টিপে ধরবে? এদিকে আমার গলা শুকিয়ে গেছে, আমি একটু জল নিয়ে আসি। এমনটা বলেই নিচ থেকে জলের জগটা উঠিয়ে নিয়ে রূপেশ জল নেওয়ার জন্য যেতে শুরু করে। তখনই জানলায় লাগানো পর্দাগুলো হাওয়ার জন্য জোরে নড়তে শুরু করে। জল নিয়ে সেও জানলার দিকে গিয়ে তাকায়, দেখে চারিদিক ঘুটঘুটে অন্ধকার আর জোরে হাওয়া বইছে। বাগানের গাছগুলো একেবারে জোরে জোরে দুলছিল। অন্ধকারে একটু ভয়াবহ ব্যাপারই লাগছিল। তারপরেই ওদের বাড়ির কিছুটা দূরে একটা পুকুরের সামনে ঘুটঘুটে অন্ধকারেতে একটা ছায়া পড়ে, যেটা কিনা ধীরে ধীরে ওদের বাড়ির সামনে যেতে শুরু করেছিল। ওই ছায়ার চুলগুলো যেন অনেক জোরে জোরে দুলছিল। তখন আচমকা জোরে বিদ্যুৎ চমকানোর জন্য রূপেশের লক্ষ্য এই আকৃতির ছায়ার উপর থেকে সরে যায়। কিন্তু রূপেশ আবার যখন ওই ছায়ার দিকে তাকাতে যায়, সে দেখে সেখানে কেউই নেই, বরং সেই ছায়াটা রূপেশের ঘরের মধ্যে ঢুকে পড়েছিল। তখনই এক ঝটকায় ছায়াটা ধোয়া হয়ে সিদ্দিকার ভেতরে প্রবেশ করে যায়। আচমকাই এই ঘটনাটা রূপেশ জানতে পারে না। ও এখনো সম্মোহিত হয়ে ওই ছায়াটাকে জানলা দিয়ে দেখেই চলেছে। সিদ্দিকা বিছানা থেকে উঠে দাঁড়ায়। ও ওপরের দিকে হাতটা তুলে হাওয়ার মধ্যে গোল গোল করে ঘোরায় এবং হাতটা মুঠ করে নেয়। তারপর নিজের হাতের মুঠোটা খুলে রূপেশের দিকে জোরে ফু দেয়। তখনই জানলা দিয়ে জোরে একটা বাতাস বয়ে যায় আর রূপেশ সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। স্বামীর অজ্ঞান অবস্থা দেখে সিদ্দিকার চোখ একেবারে চমকে ওঠে। ওর বড় বড় কালো চোখ একেবারে টুকটুকে লাল হয়ে যায়। পরের দিন সকালবেলা সিদ্দিকা রূপেশের জন্য কফি তৈরি করে আনে। রূপেশ মুচকি হেসে সিদ্দিকার দিকে তাকায়। ওর গতকাল রাতের কোনো ঘটনার কথাই মনে নেই। আজকে তো সানডে, কেন এত তাড়াতাড়ি উঠে পড়লে? আজ তোমার জন্য বিশেষ কিছু করার ইচ্ছে ছিল। কি বলছো কি? মানে কি? এমনটা বলে রূপেশ সিদ্দিকার হাতটা ধরে। এতে সিদ্দিকার মুখেও একেবারে হাসি ফুটে ওঠে। তবে এমন হাসতে হাসতে সিদ্দিকা হাতটা সরিয়ে নেয় এবং বলে, আগে গিয়ে স্নান করে এসো, তারপর তোমায় বলছি। ঠিক আছে, আমায় আজ স্নান করিয়ে দাও। তুমিও না সব সময় মজা করতে থাকো, স্নান করে নিচে এসো। এমনটা বলে লজ্জা পেয়ে সিদ্দিকা নিচে চলে যায়। রূপেশ ভালো করে স্নান করে হনুমান চালিসা পাঠ করতে শুরু করে। যখন ও হনুমান চালিসার মন্ত্রগুলো পড়ছিল, সিদ্দিকার শরীরে অস্বস্তি বোধ বেড়েই চলেছিল। ওর চোখগুলো লাল হয়ে যায়। নিজের কানে হাত দিয়ে ও জোরে চিৎকার করে ওঠে। সিদ্দিকার এমন চিৎকার শুনে রূপেশ তার মন্ত্র বলা থামিয়ে দেয় আর তাড়াতাড়ি নেমে সিদ্দিকার কাছে যায়। যেই হনুমান চালিসা পাঠ করা রূপেশ বন্ধ করে দিয়েছিল, সিদ্দিকা আগের মতো নর্মাল হয়ে যায়। কি হয়েছে তোমার? তুমি কেন চিৎকার করে উঠলে? ওই দেখো, দেওয়ালে টিকটিকি। এমনটা বলে সিদ্দিকা হাত দিয়ে দেওয়ালের দিকে দেখায়। তখন রূপেশ হাসতে হাসতে বলে, তুমিও না আমাকে একেবারে ভয় পাইয়ে দিয়েছিলে। আমি পুজো না শেষ করেই চলে এলাম। আচ্ছা ছাড়ো, ব্রেকফাস্ট রেডি হয়েছে? আর আমায় কি সারপ্রাইজ দেবে বললে? এমন ইয়ার্কি করতে করতে সিদ্দিকির হাতটা আবারও ধরে ফেলে। সারপ্রাইজ? সারপ্রাইজ তো আজকে রাত্রে পাবে। নট ফেয়ার। একবার বলছো স্নান করে আসতে, আবার এখন বলছো রাতে পাবে সারপ্রাইজ। আমার চাই না তোমার সারপ্রাইজ। এমনটা বলার পরও সিদ্দিকার উপরে ভীষণ রাগ করে বসে। রূপেশ চলে যেতেই সিদ্দিকার চোখ একেবারে আবারও লাল হয়ে যায় আর মুখেতে যেন সেই শয়তানের হাসি। এমনভাবেই দিনের পর রাত নেমে আসে। রূপেশের এক্সাইটমেন্ট বেড়েই চলেছে।
ও মনে করেছিল আজ রাতে ওর স্ত্রী ওর জন্য স্পেশাল কিছু করবে, কিন্তু সিদ্দিকাও একেবারে ভয় পেয়েছিল। এমনটা মনে হচ্ছিল যে আজকে রাতে যে অঘটন ঘটতে যাচ্ছে তার জন্য সিদ্দিকি একেবারেই মানসিকভাবে তৈরি নেই। কিন্তু এছাড়া অন্য কোনো উপায়ও তো ছিল না। ওকে যে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে, কারণ ও মৌমাছিদের মধুর চাক ভেঙেছিল। এখন পরিণাম যাই হবে না কেন, পিছিয়ে আসার কোনো উপায় যে নেই। ভয় পেয়েও সেই রাতের সম্মুখীন হওয়ার সে প্রস্তুতি নিচ্ছে। ও 2টো গ্লাস দুধ তৈরি করে, তার মধ্যে একটা গ্লাসেও কিছু একটা পাউডার মেশায়। তারপর সে দুধ নিয়ে শোয়ার ঘরে যায়। সিদ্দিকা নাইটি পরেছিল। ব্ল্যাক কালারের ওই নাইটি পরা দেখে রূপেশ একেবারে অবাক হয়ে দাঁড়িয়েছিল। ও দুধের গ্লাসটা সাইডে রেখে দেয় এবং সিদ্দিকাকে হাত দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করছিল। সিদ্দিকাকে যেন না জড়াতে পারে তার আগেই দুধের গ্লাসটা সিদ্দিকা রূপেশের হাতে দিয়ে দেয়। যেই রূপেশ দুধটা খেয়ে নেয়, ও গভীর নিদ্রায় চলে যায়। সিদ্দিকা রূপেশের মাথার চুল এবং হাত পায়ের নখ নিয়ে নেয়। তারপর রুমের লাইট বন্ধ করে দেয়। একটা ছোট নাইট বাল্ব জ্বালিয়ে রেখে রুমের দরজাটা বাইরে দিয়ে বন্ধ করে দেয়। তারপর সে অন্য একটা ঘরে চলে যায়, যে ঘরটায় সব খারাপ জিনিস একেবারে স্তূপাকার ছিল। মাটিতে হাড় গোড় খুলি একেবারে ছড়িয়ে পড়েছিল। তার পাশেই ছিল কাক, মুরগি আর একটা কালো বিড়াল, যারা খাঁচায় বন্দী। সিদ্দিকাকে দেখে ওই বিড়ালটা মিউ মিউ করে ডাকতে শুরু করে। সিদ্দিকা খুব জোরে মাথায় একটা ঝাঁকুনি দেয়। তখন ওর মাথার চুল অগোছালো হয়ে যায়। অগোছালো চুলে ওকে ভীষণ ভয়ানক লাগছিল। তারপর খাঁচা থেকে ওই বিড়ালটাকে বার করে এবং নিজের সাথে পুজো করতে বসায়। ওই রুমেরই দক্ষিণ দিকে একটা বড় কাঁচ লাগানো ছিল। সিদ্দিকা ওই কাঁচের সামনে 4টা প্রদীপ জ্বালায় আর একটা বাটিতে ধূপ জ্বালায়। তারপর মন্ত্র বলতে বলতে রূপেশের চুল আর নখ ওই আগুনের মধ্যে দিয়ে দেয়, আর সেগুলো তখন জ্বলতে শুরু করে। পাশের ঘরে শুয়ে থাকা রূপেশের কেমন যেন অস্বস্তি বোধ শুরু হয়। ও ব্যথায় তখন ছটফট করছিল। সিদ্দিকা ওর কষ্টটা একেবারে অনুভব করতে পারছিল, তাই তো ওকে ভীষণই চিন্তাগ্রস্ত লাগছিল। যেই সিদ্দিকার পুজো শেষ হয়ে যায়, ও নিজেই একটা আঙুল ছুরি দিয়ে কেটে দেয় এবং যে রক্তটা বেরোচ্ছিল সেটা যজ্ঞের মধ্যে ঢালে। যেই ও নিজের রক্তটা দিয়েছে, এতক্ষণ যে কালো রঙের ধোঁয়া বইছিল সেটা একেবারে লাল রঙের হয়ে যায়। ওই লাল রঙের ধোঁয়া একটা বিশেষ আকৃতি তৈরি করছিল। ওই আকৃতি ধীরে ধীরে কাছ থেকে বাইরে বেরিয়ে আসছিল। মাঝে মধ্যে বোঝাই যাচ্ছে না যে ওটা কোনো ধোঁয়া না কোনো আকৃতি, কিন্তু যেই হোক না কেন তার কর্মকাণ্ড খুবই ভয়ানক ছিল। যেই ও পুরোপুরি কাছ থেকে বাইরে বেরিয়ে আসে, গোটা ঘর জুড়ে পচা লাশের গন্ধ বেরোতে শুরু করে, একেবারে অস্বস্তিকর গন্ধ। অন্যদিকে আবার রূপেশকে নিয়ে চিন্তা, কিন্তু সিদ্দিকার সামনে এখন আর কোনো উপায় নেই। সিদ্দিকি ওই ধোঁয়াটার সামনে একটা মদের বোতল রাখে। ধোঁয়া আকৃতির এক ইশারায় ওই মদের বোতল হাওয়াতে উড়ে হাওয়াতেই খালি হয়ে যায়। কিছুক্ষণ পর ওই খালি বোতলটা নিচে পড়ে গিয়ে একেবারে টুকরো টুকরো হয়ে যায়। যে স্পিডে ওই বোতলটা খালি হয়ে গেছিল, সিদ্দিকা ভয় একেবারে ম্লান হয়ে গেছিল। ওই মদের বোতলটা ভেঙে যাওয়ার সাথে সাথে তাড়াতাড়ি সিদ্দিকা ওই বিড়ালটাকে মদের বোতলের আগে রেখে দেয়। আকৃতি অনেকক্ষণ ধরে খাবে বলে অপেক্ষা করে আছে। ও তাড়াতাড়ি হাতে বিড়ালটা তুলে নেয় এবং একেবারে জীবন্ত চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে। বিল্লির শরীর থেকে রক্ত একেবারে টপ টপ করে গড়িয়ে পড়ছিল নিচে। মাটি একেবারে লাল হয়ে গেছিল। কয়েক মুহূর্তের মধ্যেই একটা প্রাণ কেমন ভাবে শেষ হয়ে যায়। যেহেতু সিদ্দিকির কাছে আর কোনো উপায় ছিল না, তাই ও চুপচাপ আকৃতির সামনে গিয়ে বসে থাকে, যেন নিজের প্রাণকে সে নিজেই একেবারে সারেন্ডার করে দিয়েছে। আকৃতি একেবারে সিদ্দিকার খুব কাছে ছিল এবং আকৃতি ক্রমশ সিদ্দিকাকে কষ্ট দিতে শুরু করে। আর দেখতে না দেখতেই সিদ্দিকার শরীর থেকে রক্ত বেরোতে শুরু করে। সিদ্দিকার শরীর এমন ভাবে ক্ষতবিক্ষত হয়েছিল যেন দেখে মনে হচ্ছিল কেউ ওর সাথে জোর জবস্তি করেছে। অনেকক্ষণ ধরে সিদ্দিকার সাথে এমন করতে করতে আচমকাই ওই আকৃতি একেবারে উধাও হয়ে যায় এবং সিদ্দিকার ভেতরে গিয়ে সমাহিত হয়ে যায়। সিদ্দিকা তখন সারা শরীরে একটা অনুভূতি পাচ্ছিল। ওর মুখটা তখন আগুনের মতো জ্বলছিল আর চোখটা একেবারে লাল। তবু মুখে একটা হাসি ছিল ওর। দেখে মনে হচ্ছিল কোনো যুদ্ধে জিতেছে। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।